to digest by the babies if you fed the cow's milk, right? এবং তখনই আসলে প্রবলেম গুলো হয়, not only by the fat molecules of the cow's milk, but also the other like high concentration of protein and mineral content as well. Therefore, it is recommended, and it is just for you guys to know. So it is recommended to not to feed cow's milk as alternative of the breast milk. এটা উচিত না। এবং নরমালি ধরা হয় যে 1 থেকে 1.5 বছর এই সময়টায় সেভ হতে পারে cow's milk, and there will be no allergic reaction or no digestive disturbance can observe. This is because the baby are already started to supplemented external food other than the breast milk, right? এবং digestive system already adapted. At that time, you can actually offer the cow's milk for the babies, not in the early age. আর কিছু ইন্ডাস্ট্রিয়াল ইউজ এখানে দেয়া আছে লিস্ট, যেটা আমি মনে করি আমার পড়ার দরকার নেই। সো ল্যাকটোজ থেকে আমি যত কিছু বলেছি সবকিছু ইম্পর্টেন্ট, এখানে কোনো কিছুই বাদ দেওয়া যাবে না। ল্যাকটোজ থেকে একটা ফুল কোয়েশ্চেন হবে, ইভেন আমার মনে হয় যে 15 মার্কসের কোয়েশ্চেন হতে পারে, তার মানে বলতে পারো 1.25 কোয়েশ্চেন আসতে পারে ল্যাকটোজ থেকে। সো এর বাইরে আর কেউ কোনো কথা বলবে না কোনটা কোনটা ইম্পর্টেন্ট ল্যাকটোজ থেকে, ঠিক আছে? জি স্যার। আমরা আর একটু দেখি ল্যাকটোজের পরে স্লাইড দেখা যায় তো? জি স্যার। আমরা ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়ার কথা বলেছিলাম এট সাম পয়েন্ট যখন ল্যাকটোজ ফার্মেন্টেশনের কথা আসছে। সো ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া খুবই ইম্পর্টেন্ট ডেইরি ইন্ডাস্ট্রিতে, এবং এগুলাই আমরা যে স্টার্টার কালচারের কথা বলি অথবা কালচার ডেইরি কালচার বলি, এই যে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া যেটাকে আমরা সংক্ষেপে ল্যাব বলি, এলএফবি। হ্যাঁ, সো ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়ার রোল কি এখানে এই মিনি রিভিউটা এটাতে সামারাইজ করা আছে। হ্যাঁ, তোমরা এটা হুবহু মুখস্থ করতে হবে না, জাস্ট তোমরা পয়েন্টগুলা নিয়ে 2-3টা করে লাইন লেখার চেষ্টা করবে। হ্যাঁ, যেমন তোমার এখানে দেখো ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া উইথ দ্য হেলথ স্টিমুলেটিং প্রপার্টিজ। হ্যাঁ, সো হেলথ স্টিমুলেশনে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়ার কি রোল, এখানে একবার রিডিং পড়লেই তোমাদের বোঝার কথা, রাইট? এরপরে তোমরা দেখো এখানে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া প্রোডিউসিং অ্যান্টিমাইক্রোবিয়াল কম্পাউন্ড, হ্যাঁ, when it is resisting by the digestive system. So lactic acid bacteria itself কালচার তৈরিতে ইউজ হয়, যেটা বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া এবং প্রোবায়োটিক হিসেবে ইউজ হয়। সো এই 3-4 ধরনের কিছু দেওয়া আছে। ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া প্রিজারভেটিভ হিসেবে কাজ করে, যেমনটা আমি বললাম যে ল্যাকটোজকে ফার্মেন্ট করে যদি আমরা একটা লেভেল মেইনটেইন করতে পারি, কিছুটা ল্যাকটোজ ফার্মেন্ট হলো এবং তোমার পিএইচ লেভেল একটু কমে গেল, যাতে যে লেভেলে আনডিজায়ারেবল কোনো ব্যাকটেরিয়া এসে গ্রো করতে পারবে না। সো এইভাবে আমরা প্রিজারভেটিভ একটা অ্যাকশন নিতে পারি বাই ইউজিং সার্টেন লেভেল অফ ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া, রাইট? সো এই সিগনিফিকেন্স দেয়া আছে, এটা আমি দিয়ে দেবো তোমাদেরকে, এটা অলরেডি প্রিন্টেড। সো এইটা একটু করে নিতে হবে, রাইট? এটা পরীক্ষা আসবে, ওকে? আর আমরা এখন ল্যাকটোজের পরে একটু দেখার চেষ্টা করি যে মিল্কে অনেক ধরনের এনজাইম থাকে, রাইট? মিল্কের কনস্টিটিউয়েন্টের পাশাপাশি অনেক ধরনের এনজাইমস থাকে। সো এনজাইম এর ডেফিনিশন করতে হবে এবং কি কি এনজাইম আসলে পাওয়া যায়। ইন্ডিজিনাস কিছু এনজাইম আছে এবং এনজাইম কিছু ক্লাসিফিকেশন আছে, যেমন মিল্ক এনজাইম ইন্ডিজিনাস হতে পারে, এক্সোজিনাস এনজাইম হতে পারে। হ্যাঁ, এক্সটার্নাল এনজাইম কিছু আসে, যেটা আছে তোমার আমরা যখন কিছু কিছু প্রিজারভেটিভ অ্যাড করি, হ্যাঁ, তখন কিছু কিছু বায়োকেমিক্যাল চেঞ্জেস আসে এবং দ্য কম্পোজিশন কনস্টিটিউয়েন্ট, এবং কনসিকুয়েন্টলি সাম অফ দ্য এনজাইম সিক্রেটেড। সো এনজাইমিক ক্লাসিফিকেশন এখানে যেমন দেয়া আছে যে মিল্ক ইন্ডিজিনাস এনজাইম, মিল্কে ওন যে এনজাইম আছে র মিল্কে যেটা আমরা খুঁজে পাই, হ্যাঁ, প্রোটিয়েজ ফর এক্সাম্পল, লাইপেজ, হ্যাঁ, ফসফেটেজ। এই ফসফেটেজ এনজাইম আমাদের একটা এক্সপেরিমেন্টে দিয়েছি, কেমিস্ট্রি মাইক্রোবায়োলজি। এটা কি পরীক্ষা নেওয়া হয়েছে ল্যাবে? না স্যার। ডেইরি কেমিস্ট্রি মাইক্রোবায়োলজি ল্যাব হয় নাই? না স্যার। না স্যার। ইচ্ছা করে পিছাইছো নিশ্চয়ই, ল্যাব হয়ে যাবে। এখন যেহেতু পরীক্ষা পিছাইছো, ধীরে ধীরে পরীক্ষা করি না, আগে দিলে তো সহজ হতো। ভেরি গুড।
সো ফসফেটেজ এমন একটা এনজাইম যেটা পাস্টারাইজেশনে ইন্ডিজিনাস এনজাইম, মানে মিল্কের ওন এনজাইম, র মিল্কে অবশ্যই খুঁজে পাবা, এবং এইটা পাস্টারাইজ প্রপারলি হলে এই এনজাইমটা টোটালি ডিস্ট্রয় হয়ে যায়। সো ইট ইজ অ্যান ইন্ডিকেটর এনজাইম, যে পাস্টারাইজ করার পরে আমরা ফসফেটেজ টেস্ট করি, ফসফেটেজ এনজাইমের প্রেজেন্স আছে কিনা, রাইট? যদি প্রেজেন্স থাকে তাহলে আমরা ধরে নিই পাস্টারাইজেশন প্রপার হয় নাই, বিকজ proper pasteurization can destroy all phosphatase enzyme present in the raw milk, right? So lysozyme আর কিছু কিছু এনজাইম, সো এইখানে তোমরা জাস্ট ক্লাসিফিকেশন পড়লেই হবে, আর বেশি কিছু পড়তে হবে না এখান থেকে। এখানে আসলে মানে ইন্ডিভিজুয়াল এনজাইম আমি নিয়ে আসছি, এগুলো সিগনিফিকেন্স আমি মানে তোমাদের করতে বলছি না, জাস্ট এনজাইম কি কি এনজাইম আছে এবং এনজাইমের ক্লাসিফিকেশন এটা পড়ে নিলে হবে, আমি আর এটা পড়াবো না। সো আপ টু দিস ওয়ান, সো ফ্লেভার তোমরা জানো ফ্লেভার কি? ফ্লেভার ইজ দ্য কম্বিনেশন অফ টেস্ট, স্মেল এন্ড, বলো। সো টেস্ট একটা হচ্ছে তোমার মানে জিহ্বায় নিতে হবে, তোমার মুখে নিয়ে টেস্ট করতে হবে, আর একটা হচ্ছে স্মেল, রাইট? এর সাথে এইখানে দেখো এই যে মানে স্ট্রবেরি যে কেক দেওয়া আছে না, এই জায়গাটায়, সো আসলে তোমাকে আগে সাইট আগে দেখতে হবে, তারপরে না স্মেল, তারপরে তুমি টেস্ট করবা। সো এই তিনের কম্বিনেশন হচ্ছে ফ্লেভার, রাইট? খালি দেখলা যে দেখতে ভালো দেখা যায়, ইউ ক্যানট কনক্লুড দিস কেক হ্যাজ এ ভেরি গুড ফ্লেভার, নো। সো এই তিনটার কম্বিনেশন, সাইট, টেস্ট এন্ড স্মেল। স্মেল আগে স্পর্শ করে তুমি মানে বুঝতেই পারবে না যে এটা ভালো অথবা খারাপ, রাইট? না না, এটাই তো টেস্ট, মানে টেস্ট তো শুধু তুমি ফিল করবে না জিহ্বায়, এটা কেমন লাগবে, টেক্সচার তো আসবেই এই টেস্টের মধ্যেই, রাইট? বাট সিম্পলি যদি ডিফাইন করি যে স্মেল, সাইট ফার্স্ট, স্মেল এন্ড দেন টেস্ট, এন্ড টেস্ট ইনক্লুডস এভরিথিং, লাইক তোমার যে টেক্সচার বলো, তোমার হচ্ছে কি বলে এটার রিয়েল যে সুইটনেস যেটা, অথবা বিটারনেস, হ্যাঁ, তোমার আদার ফিলিং লাইক অ্যাসিডিক অথবা বিটার ফিলিং, সল্টি ফিলিং, এগুলো সবগুলো এই টেস্টের মধ্যে চলে আসবে, রাইট? সো এই তিনের কম্বিনেশন হচ্ছে ফ্লেভার। ফ্লেভার এন্ড টেস্টের এখানে ডিফারেন্স দেয়া। মিল্কের কি কি ফ্লেভার হয় আমি ভেরি শর্ট করে দিচ্ছি, জাস্ট ক্লাসিফিকেশন অফ ফ্লেভার, রাইট? এখানে তিনটা দেয়া আছে, যে অ্যাবজর্ব, there are several of flavor can be detected in milk, right? So কিছু ফ্লেভার আছে যে অ্যাবজর্ব হয়, মিল্কে যে ফ্যাট আছে, কম্পোনেন্ট আছে, এর কারণে সাইডে যদি মাছ থাকে, রাইট, অথবা একই ফ্রিজে মিল্ক রাখছে, পাশাপাশি মাছ রেখেছে, এই মাছের যে ফ্লেভারটা আছে এইটা ট্রান্সমিট হবে, দিস বিকজ অফ দ্য প্রেজেন্স অফ ফ্যাটি কম্পোনেন্ট ইন মিল্ক, রাইট? ব্যাকটেরিয়া itself, their হিউজ প্রপাগেশন, মাল্টিপ্লিকেশনের মাধ্যমে যে কম্পাউন্ড প্রোডাক্ট এন্ড বাই প্রোডাক্ট উৎপন্ন হবে, সেটার মাধ্যমে কিছু অফ ফ্লেভার ডেভেলপ হতে পারে, এবং কেমিক্যাল এনজাইমেটিক অর প্রসেসিং, যদি ডিজায়ারেবল প্রসেসিং না হয়, যেটা ফল্ট প্রসেসিং হয়, কেমিক্যাল এনজাইমেটিক চেঞ্জ আসে, সেটার মাধ্যমে কিছু অফ ফ্লেভার আসে। আমি যেটা বলতেছি তোমাদেরকে, যে এই যে তিন ক্যাটাগরিতে বিভিন্ন ধরনের ফ্লেভার ডেভেলপ হয়, সেইটার জাস্ট নামগুলো বলে দেবে, অ্যাবজর্ব, ট্রান্সমিটেড যে ফ্লেভার আছে, জাস্ট নামগুলো বলবো, নাথিং মোর, জাস্ট অ্যাভয়েড অল দিস elaborated description, just try to remember the name, ঠিক আছে? এখানে সেকেন্ড ক্যাটাগরিতে, এখানে থার্ড ক্যাটাগরি, ওকে? আর কিছু বলতে হবে না এখানে, সহজ না? সামি আছে? জি স্যার আছে।
সহজ হয়ে যাচ্ছে না, কিছু পড়াচ্ছি না, সবকিছু বাদ দিতে বলতেছি। স্যার পরীক্ষায় তো চলে আসবে স্যার। আচ্ছা আচ্ছা, আমি যা বলতেছি তাই ফলো করো, অবিশ্বাস করলে তো তোমার স্ট্রেস হবে। জি স্যার। সো এনজাইম থেকে আমি বলেছি এনজাইম এর ক্লাসিফিকেশন উইথ এক্সাম্পল। ক্লাসিফিকেশন আসলে সবগুলা দিতে হবে এক্সাম্পল, 8টা করে এক্সাম্পল আছে না, সবগুলা। আর ইন্ডিভিজুয়াল এনজাইম থেকে প্রডিউস হয়, তার রোল কি, কি বাই প্রোডাক্ট উৎপন্ন করে, ওগুলো আমি অ্যাভয়েড করেছি। বাট আমি তোমাকে এখানে সবটাই দিয়ে দিব, তোমরা শুধু এনজাইমের ক্লাসিফিকেশন করবো। আর এখানে যে ফ্লেভার কেমিস্ট্রি, ফ্লেভার থেকে ফ্লেভার ডেফিনিশন কি, রাইট, আর কিভাবে ফ্লেভার ডেভেলপ হয় মিল্ক অথবা মিল্ক প্রোডাক্টে, এবং সেগুলোর এক্সাম্পল, রাইট। এক্সাম্পল বলতে সব এক্সাম্পল এখানে দিয়েছি, 1 2 3 না, এখানে যা দিয়েছি সবগুলো লিখলাম, যেহেতু কমাই দিচ্ছি, অ্যাভয়েডিং অল ডিটেইলস, এগুলো সব বাদ, শুধু এক্সাম্পল মনে মনে, রাইট, আর কিছু না, ঠিক আছে। জি স্যার, থ্যাংক ইউ। Vitamins and minerals, right? এটা পড়বা, তুমি বলতেছো বাদ দেবো? আচ্ছা, শুধুমাত্র এই স্লাইডে বললে 1 নম্বর স্লাইড, শুধু কি কি ভাইটামিন, মানে ভাইটামিনের মধ্যে কি কি ভাইটামিন গুড সোর্স, কি কি ভাইটামিন হচ্ছে মানে ল্যাকিং অথবা স্মল অ্যামাউন্টে ক্যারি করে মিল্ক, রাইট। সিমিলারলি তোমার so slide number 2, slide number 4 and 5 এতটুকু দেখলেই হবে ভাইটামিনস এন্ড মিনারেলস থেকে। লিখতেছো তোমরা? রাশেদ, জি স্যার। রাশেদ, রাশেদ নাই না? আচ্ছা, ফার্মেন্টেশন কত কত নাম্বার স্লাইড বললেন? আমি তো এখন আর বলবো না। স্লাইড নাম্বার 2, 4 and 5 ফার্মেন্টেশন নিয়ে তোমরা ইয়ে করছো না, অ্যাসাইনমেন্ট করছো, অ্যাসাইনমেন্ট করছো ফার্মেন্টেশন নিয়ে? আচ্ছা, ফার্মেন্টেশন আমরা মাইক্রোবায়োলজি পড়ব। তাহলে আমরা যদি সামারাইজ করি, কেমিস্ট্রি পার্ট 50% অফ ইওর কোর্স, এইখান থেকে আমরা প্রথমের দিকে যা পড়াইছিলাম না, মিল্ক কম্পোজিশন, রাইট, এই যে এখানে মোটামুটি যা আছে, ওকে, এইখান থেকে মোটামুটি 10টা মার্কসের কোশ্চেন হবে, ঠিক আছে। ফার্স্ট লেকচার থেকে, সেকেন্ড লেকচার থেকে 12 15 কোশ্চেন, মিল্ক ফ্যাট, মিল্ক প্রোটিন থেকে মিল্ক প্রোটিন থেকে কমপক্ষে 8 মার্কসের কোশ্চেন থাকবে, ঠিক আছে। আর মিল্ক ল্যাকটোজ থেকে আমি আগে বলেছি, আর না বলি, এটা ফুল অর 1.5 এতটুকু কোশ্চেন থাকবে, 12 আর 15 মার্কস, ঠিক আছে। আর আমরা যে ফ্লেভার, মিনারেলস এন্ড ভাইটামিনস, এইগুলা থেকে সব মিলায় মিল্ক এনজাইম, মিল্ক ফ্লেভার, মিনারেলস এন্ড ভাইটামিনস, এগুলা থেকে যা সাজেশন দিয়েছি ততটুকু পড়লেই হবে, 6 8 এরকম মার্কসের কোশ্চেন থাকবে, ঠিক আছে। ফার্মেন্টেশন এখন আমরা কিছু বলিনি, ফার্মেন্টেশনে যেহেতু মাইক্রোবিয়াল অ্যাকশনের, মানে ফার্মেন্টেশন ইজ দ্য রিজাল্টস অফ মাইক্রোবিয়াল অ্যাকশন, এটা আমরা মাইক্রোবায়োলজিতে কভার করব। সো ফার্মেন্টেশন থেকে একটা ফুল কোশ্চেন থাকবে। কারো কোনো কথা আছে? লাস্ট
Excuse me, sir. Yes, please. So in case of that, slide number 5 to vitamins, there are some data. We have to memorize the name Yes, or yes, data. all. Yes. Thank you, sir. Any other question? Okay. আমরা কেমিস্ট্রি পাঠ শেষ করেছি। আগামীকাল পরীক্ষা আছে সেটা নাই, শুভ আছে আগামীকাল জি না স্যার, পরীক্ষা নাই। তাহলে আমাকে একটু নক করবা, আমি কালকে সব হ্যান্ড আউট দিয়ে দেবো। তোমার কেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, রেডি কেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি কোর্সে যত কিছু দরকার হবে আমার। তো আমাকে ইনফর্ম করতে হবে কোন পর্যন্ত দিয়েছি। ওকে, ওই ইনফর্ম করলে আমি রেডি করে রাখবো। তোমরা আফটার লাঞ্চ আমাকে নক করো যে রেডি আছি কিনা, না হলে আমি পরে রেডি করবো। ঠিক আছে, বিকাল নাগাদ এসে নিয়ে যাবো। জি স্যার। তো আমরা একটু মাইক্রোবায়োলজি দেখি। মাইক্রোবায়োলজি একটা শেষ করেছি, ইন্ট্রোডাকশন টু রেডি মাইক্রোবায়োলজি, তাই না? এটা আমার মনে পড়ে, এটা আমি শেষ করেছি। স্লাইড লাগবে, এগুলো পরীক্ষা আসে। জি স্যার। তাই না? এটা আমরা শেষ করেছি, আমি জানি। অনেকের মনে নেই, আমার মনে আছে। সো এখানে 2 নম্বর লেকচার, র মিল্ক, মাইক্রোবায়োলজি র মিল্ক। সো এটা করতে হবে। আজকে যে একটু কন্টিনিউ করবো, এই লেকচারটা খুব শর্টলি শেষ করে দিই, তাহলে আর একদিন আমাদের বসে তুলে বাকি লেকচার শেষ করে জি স্যার। ঠিক আছে? জি স্যার। আমরা ক্লাসিফিকেশন আগে পড়েছিলাম, এখানে আর ইন্ট্রোডাক্টরি কথা বলবো না। মেজর টাইপ অফ মাইক্রোঅর্গানিজম যেগুলো নর্মাল ক্লাসিফিকেশন আগে পড়েছি সেরকম সাইক্রোট্রফিক, কলিফর্ম, থার্মোডিউরিক, থার্মোফিলিক, স্পোর ফর্মার, প্যাথোজেন, ভাইরাস, ইস্ট এন্ড মোল্ড। এগুলো হচ্ছে রঙকে আমাদের মাইক্রোসেল টাইপ, রাইট? সো এই সোর্সগুলো থেকে আসলে র থেকে আমরা তো জানি, আমরা আগে বলেছি যে milk when it is during synthesis of milk it is sterile, but microbial entry whenever it is coming out from the dish to the environmental exposure. Even microbial entry can occur যে টিটি থেকে তোমার যখনই চাপ দিচ্ছ মিল্ক মানে লেট ডাউন হচ্ছে, তো কন্টেনারে পড়ার আগে environment আসছে এক্সপোজারে, এখানেই microbial entry হয়েছে। So the source of bacterial contamination of raw milk can be divided into 3 general categories. One is environment, যেটা আমি বললাম যে শুধুমাত্র বাতাসের সংস্পর্শে environmental সংস্পর্শে আসলেই microbial entry হতে পারে, even pouring before receipt to the container that you are milking in. It has been order itself হতে পারে, order যদি মানে unhealthy condition এ থাকে, এবং মিল্কিং ইকুইপমেন্ট যেটা আছে যেখানে তুমি মিল্কিং করতেছো, বাকেট হতে পারে অথবা কন্টেইনার হতে পারে, এই তিনটা হচ্ছে ইনিশিয়াল সোর্স। এনভায়রনমেন্টাল সোর্স যেমনটা হচ্ছে ওয়াটার, সয়েল, এয়ার হতে পারে, বেডিং ম্যাটেরিয়াল হতে পারে, এগুলো হচ্ছে এনভায়রনমেন্টাল মাইক্রোবসের সোর্স। এগুলো থেকে আমাদের এন্ট্রি হতে পারে। ইন জেনারেল contamination with psychotrophic microflora has been associated with the bedding materials, untreated water, soil, coliform contaminated contamination is soil as well. The soil contaminated with the fecal materials. Spore former, it is also associated with the bedding material. Right. মিল্কিং হাইজিন, মিল্কিং এর আগে কিছুটা হাইজিন মেইনটেইন মানে করতে হয়। সেটা যদি প্রপারলি না হয়, এনশিওর করা না হয়, তাহলে ইট লিডস টু দ্য হিউজ
bacterial contamination in the raw milk. So মানে মোট কথা hygienic condition এটা always recommended, especially in the milking part, right? Always recommended. Even bedding materials, অনেক সময় যে new bedding materials recommended almost every day, সেটা যদি সম্ভব না হয় তাহলে কিছু কিছু সেফ disinfectant এটা স্প্রে করতে হবে, যেটা অ্যানিমালের জন্য মানে আনহেলদি না, রিস্কি না, বাট it has the bactericidal action. বেডিং মেটেরিয়ালসকে অনেকটা disinfectant স্প্রে করে দেওয়া হয়, right? Bacterial contamination from within the udder is frequently a result of mastitis. Unhygienic একটা কন্ডিশন থাকেই, এর বাইরেও যদি তুমি অল হাইজিনিক কন্ডিশন মেনটেন করো, এরপরও যদি মাইক্রোবিয়াল কন্টামিনেশন হয়, that would be probably because of the mastitis outside. Mastitis এর যে অর্গানিজম আছে সেগুলো এখানে লিস্ট আউট করা আছে। এটা মানে these are not only bacteria that cause mastitis. There are so many other bacteria, but most importantly, one infected cow can influence the total bacterial number of the entire tank of milk. So আমরা মডার্ন ডেইরি প্রসেস চিন্তা করি, তাহলে একটা কাউ থেকে 10 লিটার মিল্ক এটা চলে গেলে একটা ট্যাঙ্ক থাকে, যে সব কাউ থেকে মিল্ক 500 লিটার 1000 লিটার মিল্ক আসছে, এটা এক ট্যাঙ্কে যাবে ইন্ডিভিজুয়াল ফ্রম দ্য ইন্ডিভিজুয়াল কাউ। সো একটা কাউয়ের যদি মিল্ক এরকম প্রবলেমেটিক হয় অথবা আনহাইজিনিক মিল্কিং হয়, মাইক্রোবিয়াল এন্ট্রি ইউজ হয়, তাহলে এটা ইন্টায়ার যে বা ট্যাঙ্ক আছে এটার টোটাল মাইক্রোবিয়াল প্রোফাইল চেঞ্জ করে ফেলবে। এন্ড দেয়ারফর প্রিকশন মাস্ট বি ইন প্লেস। সো এখানে তোমরা ফান্ডামেন্টাল সায়েন্সে পড়েছো, গ্রেড এ মিল্ক, grade A raw milk, grade A pasteurized milk, and grade A aseptically processed milk and milk product. So এখানে কিছু টোটাল ব্যাকটেরিয়াল কাউন্ট যেটা স্ট্যান্ডার্ড প্লেট কাউন্ট মেথডে করা হয়েছে, টোটাল ব্যাকটেরিয়াল কাউন্ট এরকম less than or equal 100,000, right? থেকে 300,000 এর মধ্যে যদি হয়, এটা মানে বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ড আছে। যেমন আমরা ইউএস এর এক্সাম্পল ফলো করতেছি, অনেক আগের এক্সাম্পল, right? 1995 একটা টেক্সট বুক থেকে নেয়া। সো যদি সাপোজ এই গ্রেড এ র মিল্ক অস্ট্রেলিয়ান কন্ডিশনে যাও, you may find different microbiological count. সো এটা তোমার কন্টিনেন্ট টু কন্টিনেন্ট ভেরি করতে পারে, ইভেন কান্ট্রি টু কান্ট্রি ভেরি। গ্রেড এ পাস্টারাইজড মিল্ক যদি হয়, টোটাল ব্যাকটেরিয়াল কাউন্ট অবশ্যই 20,000 এর নিচে হতে হবে পার মিলিলিটার মিল্ক স্যাম্পল। And grade A aseptically processed milk, যেটা sterilized আমরা বলি, অথবা sterilized অথবা আলট্রা হাই ট্রিটমেন্ট, যেটা হিট ট্রিটমেন্ট UHT, এটাই aseptically processed milk। এগুলা এবং মিল্ক প্রোডাক্ট তাহলে কি হবে? aseptically processed milk, aseptically processed যে এই UHT যেটা আছে এটা aseptically processed milk। এখান থেকে যদি কোনো প্রোডাক্ট তৈরি করো তাহলে ওই প্রোডাক্টে তোমরা বলবো aseptically processed milk product। হ্যাঁ, এইসব মিল্ক অথবা মিল্ক প্রোডাক্টে কোলিফর্ম কাউন্ট অবশ্যই লেস দেন 10 থাকতে হবে পার মিলিলিটার অফ মিল্ক স্যাম্পল। ইনিশিয়াল এন্ট্রি যেটা আগে বললাম, এটা মিল্ক তো অবশ্যই স্টেরাইল থাকে, বাট whenever it is coming to the environmental exposure, leaving the udder, তখনই এন্ট্রি গুলা হয়। The number and type of the microorganism in milk immediately after production directly reflect the microbial contamination during production, collection and handling. কারণ ওই যে মানে যখনই এনভায়রনমেন্টে আসতেছে, তোমার আডার থেকে বের হচ্ছে, এয়ারের এক্সপোজারে আসতেছে, তোমার হাতের এক্সপোজারে আসতেছে, তোমার মিল্ক কন্টেনার এক্সপোজারে আসতেছে। সো এগুলা সবগুলাই আসলে রিফ্লেক্ট করে যে তোমার মাইক্রোবায়োলজিক্যাল প্রোফাইল কিরকম র মিল্ক। Milk, like many other products and environment around us, contain bacteria that can be classified into 3 categories. অবশ্যই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া থাকে মিল্কে, যেমন ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া, স্পয়েলেজ ব্যাকটেরিয়া থাকবে এবং হার্মফুল ব্যাকটেরিয়া থাকবে। বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া
যেগুলো আছে আমরা কালচার তৈরি করতে ইউজ করি, যেমনটা ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া, অল ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া। আর স্পেরাস ব্যাকটেরিয়া যেগুলা তোমার মিল্কের কনস্টিটিউয়েন্ট কে ব্রেকডাউন করে করে মিল্কের যে ইনার যে এনভায়রনমেন্ট আছে এটাকে চেঞ্জ করে। ফর এক্সাম্পল ল্যাকটিক ব্যাকটেরিয়া, ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া ল্যাকটোজ যখন করে ফার্মেন্ট করে এই ধরনের যে চেঞ্জগুলো আসে, যার কারণে মিল্কের প্রপার্টিজ সেলফ নষ্ট হয়ে যায় এবং মাইক্রোবিয়াল যে প্রোফাইল আছে এইটার ডেভিয়েশন হয়, রাইট? যার কারণে মিল্ক লিডিং টু দ্য স্পয়েলনেস। সো এই স্পেসিফিক যে আমাদের এক্সাম্পল আছে এগুলো আমরা আসতেছি পরে। সো মাইক্রোবায়োলজি অফ র মিল্ক, এই জিনিসটা পরীক্ষা আসবে। ওকে, র মিল্কের মাইক্রোবায়োলজি কিরকম, যে যেমনটা এটা নাথিং, এটা শুনতে অনেকটা ব্রডার শোনা যায়, বাট কোশ্চেন যেভাবে আসুক তোমরা জাস্ট ফোকাস করো যে কি কি মাইক্রোবস আমরা পেতে পারি র মিল্কে। এতক্ষণ ইন জেনারেল মাইক্রোবস বলেছি, ব্যাকটেরিয়াল কাউন্ট বলেছি, ব্যাকটেরিয়াল মাইক্রোবায়োলজিক্যাল প্রোফাইল বলেছি। এখন স্পেসিফিক আসবে উইথ এক্সাম্পল, লাইক সাইকোট্রফিক ব্যাকটেরিয়া কি কি আসে, লাইক সিডোমোনাস, হ্যাঁ, এন্টারোব্যাক্টার, হ্যাঁ, ফ্লাভোব্যাকটেরিয়া। এরকম 2-3টা করে এক্সাম্পল দিলেই হবে। Certain genera of bacteria isolated from raw milk are both psychotrophic and thermodiuric. This genera includes Bacillus, Clostridium, Microbacterium, Micrococcus, and Corynebacteria. Right? Coliform always known to us. Coliform is one of the indicator of unhygienic milk production, fecal contamination of milk. So coliform is example like there. E. coli, Enterobacter, Citrobacter, and so on. Thermodiuric bacteria যেটা র মিল্কে আমরা পাবো সেটা মোস্টলি মাইক্রোব্যাকটেরিয়াম, মাইক্রোকক্কাস এন্ড অ্যালকালিজেন্স। অ্যালকালোজেন্স অনেকে বলে, অ্যালকালিজেন্স মানে অ্যালকালয়েডস যেগুলা অ্যালকালি ফর্ম করবে যেগুলা মিল্কে। স্পোর ফর্মার ব্যাকটেরিয়া আমরা কিন্তু প্রথমে যে ক্লাসিফিকেশন দেখিয়েছিলাম তার বাইরে নাই, সবগুলাই এখানে ফোকাস করা হচ্ছে। স্পোর ফর্মার বেসিলাস ফর এক্সাম্পল, the well-known spore former bacteria, Clostridium, and all other Bacillus species. এবং যদি তোমার কোন ইনফেকশন থাকে, লাইক মেস্টাইটিসের কথা বলেছিলাম, তখন স্ট্রেপ্টোকক্কাস, স্টাফাইলোকক্কাস এগুলো পাবো। ল্যাক্টোব্যাসিলাস, কোরিনিব্যাকটেরিয়াম, এগুলো কিছু কিছু প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, আর প্যাথোজেন তো আছে ইটসেলফ। স্ট্রেপ্টোকক্কাস এখানে প্রথম এই পর্যন্ত all Staphylococcus এই পর্যন্ত all are responsible for mastitis infection. Mycoplasma bovis, for example, Corynebacterium bovis and coliform bacteria itself. Some of the coliform bacteria can be pathogenic. So total raw milk bacterial count there SPC মনে আছে কি? SPC, standard plate count. Standard plate count. So তোমার যদি কোশ্চেন আসে যে describe in details the microbiology of raw milk, so এতটুকু লিখলেই হবে না, কিছু এক্সাম্পল তোমার দিতে হবে। যেমন র মিল্কে স্ট্যান্ডার্ড প্লেট কাউন্ট মেথডে কি পরিমাণ, এটা তো আমরা স্পেসিফিক এক্সাম্পল দিলাম যে কি কি ব্যাকটেরিয়া থাকবে, রাইট, এবং কি পরিমাণে থাকবে সেটা হাইলাইট করতে হবে, সেটা এখানটা দেয়া আছে। The microflora in the raw milk, we are talking about raw milk, of course, remember, look at the title. Because the raw now লেখা থাকে, but still you have to consider raw milk. So the microflora in the raw milk, when it leaves the farm, is influenced significantly by the storage temperature and the elapsed time after collection. Elapsed time বলতে stand out, তুমি যে লিভ করতেছে মিল্কে এটা কতক্ষণ ধরে থাকবে এইটার উপর ডিপেন্ড করে, রাইট। A useful indicator for monitoring the sanitary condition present during the production, collection and handling of raw milk is the total bacterial count or standard plate count, SPC. SPC value of raw milk can range from less than or equal 1000 per milliliter
where contamination during the production should be minimum to কত 100,000 তাই না 10⁻6 কত হয় জি স্যার 100,000 এটা হচ্ছে 1 মিলিয়ন অ্যাকচুয়ালি 10 লাখ এটা মোটামুটি 1000 থেকে অথবা তোমরা ধরে নাও আমার এটার যে কোন সোর্স আমি জানি না সোর্সটা এখানে লেখা হয়নি সো নরমালি আমার যতটুকু মনে পড়ে 1 লাখ থেকে 10 লাখ র মিল্কে এর মধ্যে থাকতে হবে এবং যখনই মিলিয়ন ক্রস করবে তখনই আমাদেরকে সাসপেক্ট করতে হবে যে কতক্ষণ ধরে এটা কোশ্চেনারাইজ হবে কতক্ষণ ধরে আছে এইভাবে হ্যাঁ তোমার এমবিএন টেম্পারেচার কিরকম অনেক হাই কিনা সো এই কোশ্চেন গুলো তখন রাইজ করবে সো এই 1 লাখ থেকে 10 লাখ এর মধ্যে যদি থাকে তাহলে স্টিল ইট ইজ হিট ট্রিটেবল রাইট যদি তোমার খুব বেশিক্ষণ তোমার elapsed time না হয় and the microorganisms present may be divided from one or any combination of the three main sources of contamination previously identified যেটা আমরা বলেছিলাম environment তারপরে other আর কি বলেছিলাম তিনটা বলেছিলাম ওইখানটায় ওই তিনটাই সোর্স এখানেও রাইট এই জায়গাটায় হ্যাঁ মিল্কিং ইকুইপমেন্ট আমি ভুলে গেছিলাম সো যেহেতু সেম সোর্স কনসিকুয়েন্টলি দ্য হাই ইনিশিয়াল এসপিসি ভ্যালু হ্যাঁ নর্মালি 1 লাখের উপরে যদি হয় আর এভিডেন্স অফ সিরিয়াস deficiency in the production hygiene, whereas specific value less than 20,000 per ml reflect the good sanitary condition. এটা একটা ইন্ডিকেটর যে তুমি যতটুকু স্পেসিফিক ভ্যালু তোমার যেরকম আসবে সেই অনুযায়ী তুমি কনক্লুড করতে পারবা যে তোমার ফার্মের কত মানে স্যানিটারি কন্ডিশন কিরকম যদি 1 লাখের নিচে হয় তাহলে তোমাকে বুঝতে হবে যে এটার কিছুটা ডিফিসিয়েন্সি ছিল স্যানিটারি কন্ডিশনে আর অ্যারাউন্ড যে 20,000 হয় এসপিসি এটা বলা হচ্ছে যে ইমিডিয়েটলি আফটার কালেকশন মিল যখন কালেকশন করলা তখনকার এসপিসি রাইট তাহলে 20,000 অ্যারাউন্ড হলে তাহলে গুড স্যানিটারি প্র্যাকটিস রিফ্লেক্ট করবে ইন মেনি কান্ট্রিজ এ স্ট্যান্ডার্ড গ্রেড এ র মিল্ক যেটা আমরা আগে ভ্যালু বলেছিলাম এখানে বলা হচ্ছে যে 10,000 অথবা তার কম সেটা মনে হয় এখানে দেখানো হচ্ছে তাই না এখানে 1 লাখ দেখানো হয়েছে বাট এটা আমি বলেছিলাম যে এটা ডিপেন্ড করে আমরা কোন কান্ট্রিতে কোন কন্ট্রির কথা বলেছি এবং আমাদের দেশি কন্ডিশনে এটা অনেক বেশি হবে আমরা যখন ইউএসএ এক্সাম্পল নিচ্ছি অথবা অস্ট্রেলিয়া এক্সাম্পল নিচ্ছি এর চেয়ে অনেক অনেক বেশি আমাদের কাউন্ট চলে আসবে ন্যাচারালি বিকজ অফ দ্য এনভায়রনমেন্ট ওয়ার্ম এনভায়রনমেন্ট So for milk that is to be consumed raw, a more stringent standard generally is required because a consumer of raw milk are at a greater risk of the contracting the milk-borne illness such as salmonellosis. So যেখানে মানুষজন raw milk usually খায় সেইখানটায় এই যে মাইক্রোবিয়াল প্রোফাইল এটা স্ট্রিক্টলি মেইনটেইন করা হয় এবং অ্যাজ মিনিমাম অ্যাজ পসিবল রাখা হয় যেমনটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তুমি যাবা এই আমাদের কাগজের কন্টেইনারে 1 লিটার হাফ লিটার কন্টেইনারে মিল্ক রাখা হয় র মিল্ক এবং অল আদার লিকুইড মিল্ক ড্রিঙ্ক হ্যাঁ এগুলা মোস্টলি অনেকেই র মিল্ক কনজিউম করে রাইট Therefore, এই কন্ডিশনে তাদের মাইক্রোবায়োলজিক্যাল প্রোফাইল অ্যাজ মিনিমাম অ্যাজ পসিবল তারা রিকমেন্ড করে দেন তা না হলে তোমার র মিল্কের যে মাইক্রোবায়োলজিক্যাল প্রোফাইল যদি বেশি হাই হয় বা তারা যদি খায় এখানে এই ফুডবর্ন যে ডিজিজ আছে মিল্কবর্ন ডিজিজ আমরা বলি থ্রু দ্য মিল্ক ট্রান্সমিট হয় এগুলার একটা আউটব্রেক হওয়ার সম্ভাবনা অনেক হাই থাকে এখানে সামারি করা মাইক্রোবায়োলজি টাইপস অফ মাইক্রোবস ইন র মিল্ক এটা সামারি করা কেউ মানে besides the previous 2 slides কেউ যদি এটা দিতে পারে ফাইন it depends on the marks for the question but solely এইটা যদি দাও কোনো কিছু না লেখো তাহলে কিন্তু মার্কস 50% or below
তো এখানে থার্মোডিউরিক মাইক্রোফ্লোরা, কি কি থার্মোডিউরিক মাইক্রোফ্লোরা আছে, রাইট? এখানে থার্মোডিউরিকের কিছুটা এক্সাম্পল দেয়া আছে এবং সরি প্রপার্টিজ সাথে কিছু এক্সাম্পল দেওয়া আছে। আমি এটা করছি না, এখানে থার্মোডিউরিক ব্যাকটেরিয়া যেটা র মিল্ক পাবো সেটার সামারি করা। সাইক্লোট্রফিক ব্যাকটেরিয়া একইভাবে, এখানে সাইক্লোট্রফিক ব্যাকটেরিয়া নিয়ে কিছু আগেও বলেছিলাম, এখানে কিছু বলা আছে এবং কিছু এক্সাম্পল, রাইট? কলিফর্ম ব্যাকটেরিয়া, প্যাথোজেনিক ব্যাকটেরিয়া আর প্যাথোজেনিক ব্যাকটেরিয়ার এক্সাম্পল, রাইট? সো যদি মাইক্রোবায়োলজি র মিল্ক আসে তাহলে বিভিন্ন ভাবে এটা আনসার করা যায়। আমি আবারও বলি, সো এখানে জেনারেলি বলা, এখানে পরিমাণ ইন্ডিকেট করা, এখানে সামারি করা, এবং তোমরা যদি ভালো মার্কস পেতে চাও তাহলে এগুলার কম্বিনেশনও নিয়ে আসতে হবে। সাপোজ তোমরা ইন্ট্রোডাকশন দিলা, দেওয়ার পরে যে the microbes present in raw milk can be categorized or can be mentioned as follows, তখন তোমরা থার্মোডিউরিক ব্যাকটেরিয়া দিবা, দিয়ে থার্মোডিউরিক ব্যাকটেরিয়া সম্পর্কে এক লাইন লিখবা এবং 4-5টা এক্সাম্পল দিয়ে দিবা। সাইক্লোট্রফিক দিলা, কিছু বললা what is সাইক্লোট্রফিক, এবং র মিল্কে কি কি সাইক্লোট্রফিক ব্যাকটেরিয়া থাকে, কি কি কলিফর্ম ব্যাকটেরিয়া থাকে, কি কি প্যাথোজেনিক ব্যাকটেরিয়া থাকে। নট নেসেসারি যে এখানে তোমাকে সব দিতে হবে, বাট দুই একটা করে প্রত্যেক ক্যাটাগরি আন্ডারে দুই একটা করে দুইটা তিনটা করে এক্সাম্পল আসলেই হবে। তোমার কিছু ভাইরাস আছে, কিছু প্রোটোজোয়া পাওয়া যায়, সেখানে অনেক কম এক্সাম্পল। আমি একটু দেখে নিচ্ছি কিভাবে শর্ট করা যায় তোমাদের। সো যে স্টাইলে আমি র মিল্কের মাইক্রোবায়োলজি তোমাদের দেখালাম, রাইট? ঠিক একইভাবে মার্কেট মিল্ক আমাদের দেশে মার্কেট মিল্কের যে ডেফিনিশন, আমরা নর্মালি পাস্টুরাইজড করে ইয়ে করি, তাই না? পাস্টুরাইজ মিল্ক অথবা কি বলি আলট্রা হিট ট্রিটেড মিল্ক, ইউএসটি, এদের মাইক্রোবায়োলজিক্যাল প্রোফাইল কিরকম হবে, রাইট? So এখানে বলছি মার্কেট মিল্ক has been defined as the fluid milk or milk products sold for direct consumption of milk. So আমাদের দেশ যেহেতু ওয়েস্টার্ন না, আমরা হিট ট্রিটেড ছাড়া মিল্ক কনজিউম করি না, নর্মালি ড্রিঙ্ক করি না, therefore আমাদের দেশি কন্ডিশনে মার্কেট মিল্কের ডেফিনিশন অবশ্যই ডিফারেন্ট, and this because আমরা হিট ট্রিটেড মিল্ক কনজিউম করি, এবং এটার কারণও আছে, এটার কিছুটা এনভায়রনমেন্টাল ইফেক্ট আছে। আমাদের দেশ এমনিতেই সাবট্রপিক অথবা এমন একটা টেম্পারেচার, অলওয়েজ অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার থাকে যেটাতে মাইক্রোবিয়াল প্রপাগেশন অনেক হাই রেটে হয়, যার কারণে হিট ট্রিটমেন্ট করে এসপিসি ভ্যালু আমরা অনেক রিকমেন্ডেড লেভেলে রাখার চেষ্টা করি, সো দ্যাট দ্য শেলফ লাইফ অফ মিল্ক ক্যান বি মেইনটেইন বিফোর সেলিং, রাইট? বাট এই যে শেলফ লাইফ, এটা শুধুমাত্র এক্সটেন্ড করা সম্ভব আমাদের দেশি কন্ডিশনে যদি আমরা হিট ট্রিটমেন্ট করি, রাইট? সো দ্য ইনিশিয়াল কোয়ালিটি and shelf life stability of heat treated milk or market milk is depend on the microbiological and enzymatic quality of raw milk. Raw milk টা কিরকম ছিল, কত হাই এসপিসি ভ্যালু ছিল, সেটার উপর ডিপেন্ড করতেছে, এবং the heat resistance and activity of intrinsic and microbial, এটা তোমরা ইন্ডিজিনাসও বলতে পারো, অথবা microbial enzyme associated with the raw milk, the type, initial number, and the potential growth of microorganism that survive the heat treatment, and indices, type, and growth of microorganism that recontaminate the product after heat treatment, which is post pasteurization contamination. এগুলার উপর অ্যাকচুয়ালি ডিপেন্ড করতেছে আমরা আমাদের যে মার্কেট মিল্ক, এটার শেলফ লাইফ কিরকম হবে। শেলফ লাইফ আলটিমেটলি ইট ইজ ইন্ডিকেটিং দ্য মাইক্রোবায়োলজিক্যাল অথবা মাইক্রোবিয়াল কাউন্ট যত বেশি হবে শেলফ লাইফ তত কমে আসবে।
So remember the factor affecting shelf life of market milk. এই ধরনের কোশ্চেন আসতে পারে। তো এখানে আমি আগেই বলেছিলাম যে বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন ধরনের রেফারেন্স ভ্যালু আসতে পারে। যেমন ইউএসএ তে তোমরা দেখো 100,000 পার ml, কানাডাতে যেটা দেখবা 75, 100,000। এটা ডিপেন্ড করে কোন মেথড ইউজ করেছে এবং এনভায়রনমেন্টাল টেম্পারেচার, এম্বিয়েন্ট টেম্পারেচার কিরকম থাকে, হ্যাঁ, এনভায়রনমেন্টাল কন্ডিশন কিরকম। যেমন কানাডা অনেক শীত প্রধান দেশ, সেখানে একটু বেশি কাউন্ট হলে প্রবলেম নাই। ইউরোপিয়ান কন্ডিশনে ওটাও মানে মোস্টলি টেম্পারেট রিজিয়ন, দেয়ারফর কাউন্ট অ্যাকচুয়ালি লিটল হাইয়ার। অন দ্য আদার হ্যান্ড অস্ট্রেলিয়া অথবা নিউজিল্যান্ড দেখো, এখানে স্লাইটলি হাইয়ার দেন ইউএস, কারণ অস্ট্রেলিয়া ট্রপিক্যাল, এখানে এনভায়রনমেন্টাল টেম্পারেচার অনেক 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 বেশি। সো মাইক্রোফ্লোরা অথবা মাইক্রোবায়োলজি অফ পাস্তুরাইজড মিল্ক, এটা কিরকম হবে? সিমিলার টু দ্য র মিল্ক, দ্য স্টাইল উই ফলোড ইন দ্য র মিল্ক। পাস্তুরাইজড মিল্কে কি কি থাকবে এখানে? রিমেম্বার, এখানে অনেক কম ব্যাকটেরিয়া থাকবে, বিকজ we have done pasteurization, and pasteurization by definition it destroys most of the bacteria present in milk, right? Therefore the bacterial count will be low, but যখন তুমি ক্যাটাগরাইজ করবা যে থার্মোডিউরিক ব্যাকটেরিয়া কত, সাইক্লোট্রপিক ব্যাকটেরিয়া কত, এগুলা কিছুটা ডিফারেন্স আসবে, বাট সবগুলাই কিছুটা পেতে পারো তুমি। মাইক্রোফ্লোরা ইন পাস্তুরাইজড মিল্ক is primarily bacterial in nature, mostly bacteria, although contamination with the bacteria as well as yeast and mold can occur. Bacteria commonly isolated from pasteurized milk are usually the same type of bacteria that found in the raw milk. Microorganisms found in pasteurized milk are originated from, so আমরা তো জানি, আমরা একটু আগেই বললাম যে পাস্তুরাইজ করলে most of the bacteria destroy হয়ে যায়, right? All pathogenic and most of the non-pathogenic bacteria destroy হয়। ডেফিনিশন কিন্তু অবশ্যই পড়বা তোমরা পাস্তুরাইজেশন। কেমিস্ট্রি মাইক্রোবায়োলজি পড়ছি জন্যই যে পাস্তুরাইজেশন ডেফিনিশন আসবে না, সেরকমটা না, রাইট? সো তাহলে পাস্তুরাইজেশনের পরে কোনো ব্যাকটেরিয়াই পাওয়ার কথা না, হ্যাঁ, অথবা খুব মিনিমাম পাওয়ার কথা, কিন্তু এরপরও আমরা ব্যাকটেরিয়াল কাউন্ট অবজার্ভ করি। দিস বিকজ অফ দিস ফলোইং কন্ডিশন। So thermodynamic bacteria are present in the raw milk supply. Thermodynamic কিছু ব্যাকটেরিয়া যেগুলো পাস্তুরাইজেশন টেম্পারেচার রেজিস্ট করতে পারে, হ্যাঁ, তার মানে পাস্তুরাইজেশন হলেও এই ব্যাকটেরিয়াগুলো আমরা পাবো। raw milk content with the contaminated handling and processing equipment. raw milk is the heavy microbiological profile হয়, highly contaminated হয়, তাহলে এই যে অল্প সময় ধরে আমরা পাস্তুরাইজ করি, আমরা বলতেছি যে মোস্ট অফ দ্য ব্যাকটেরিয়া ডিস্ট্রয় হবে, বাট বিকজ অফ দ্য টাইম কনস্ট্রেইন and heavy bacterial count present in the raw milk, the bacterial count can be high in the pasteurized milk as well. And obviously post pasteurization is a contamination, entry after pasteurization process, which is post pasteurization contamination. The total bacterial number in the freshly pasteurized milk should be less than 1,000 per ml of milk sample, right? And the initial microflora of freshly pasteurized milk usually reflect the gram-positive thermodynamic. আমরা ধরে নিচ্ছি যে পাস্তুরাইজেশন প্রপার হয়েছে এবং এফিশিয়েন্ট হয়েছে, therefore যে ব্যাকটেরিয়াগুলো থাকবে এটা ইনিশিয়ালি thermodynamic ব্যাকটেরিয়া, যেগুলো পাস্তুরাইজেশন টেম্পারেচার রেজিস্ট করতে পেরেছে, রাইট? বাট স্টিল you can find some other bacteria as well. So এখানে কিছু thermodynamic ব্যাকটেরিয়ার এক্সাম্পল দেয়া আছে। So this besides the thermodynamic bacteria, this bacteria, এটা হচ্ছে যে bacillus আমরা ধরি, spore former, right? এই ব্যাকটেরিয়া গুলো কিছুটা পাওয়া যায়, এগুলো to some extent thermodynamic, right? Therefore এই ব্যাকটেরিয়া গুলো তোমরা আইসোলেট করতে পারো। সো এইভাবেই তোমরা একটু এক্সপ্লেইন করবা যে microbiological profile is not very similar. Microbiological profile of the pasteurized milk is not very similar to the raw milk because heat treatment has been done. এবং ইনিশিয়ালি ফ্রেশলি পাস্তুরাইজড মিল্কে যেগুলো পাওয়া যায় মোস্টলি থার্মোডিউরিক ব্যাকটেরিয়া, যেগুলো পাস্তুরাইজেশন টেম্পারেচার সহ্য করেছে, টলারেট করতে পেরেছে, এবং কিছু এক্সাম্পল দিয়ে দেয়, রাইট? হাউএভার সাইক্লোট্রপিক স্ট্রেন
like bacillus have been identified even in the pasteurized milk. Psychotropic gram-positive organism other than bacillus also কেটে দিতে হবে, may be responsible for limiting the shelf life of the pasteurized milk. So এই যে আমরা সাইকোট্রপিক ব্যাকটেরিয়া পাচ্ছি, তোমাদের কোশ্চেন রাইজ করবে আমরা তো পাস্টারাইজ করছি, সাইকোট্রপিক কেমনে আসলো? ওই যে সোর্স বলেছি, পোস্ট পাস্টারাইজেশন কন্টামিনেশন, পাস্টারাইজ করলা, এরপরে পাইপলাইন দিয়ে কোথাও গেল, তারপরে তুমি কন্টেইনারে ভরলা অথবা প্যাকেটিং করলা, রাইট? So there is also some sort of environmental exposure. If sanitary condition cannot be ensured 100%, there will be some post-pasteurization contamination. So besides thermoduric, you can also find some other bacteria as well. So in general, the post-pasteurization contamination contribute the majority of the microorganisms that contaminate and spoil the pasteurized milk. Thus, elimination of the contamination source can dramatically influence the processed product shelf life. Processed product bolte the market milk itself is also a processed fluid milk, processed product, right? The presence of gram-negative spoilage organism, particularly Pseudomonas species, currently are the primary contributor of the psychotropic spoilage of pasteurized milk. Other psychotropic gram-negative bacteria that grow and cause spoilage in pasteurized milk include alkalogens, Flavobacterium, and Enterobacteria genus. Coliform bacteria do not survive pasteurization temperature. Therefore, the presence of this organism in pasteurized product or pasteurized milk is due to the post-pasteurization contamination, and it is always objection. So এইখানটায় কিছু ব্যাকটেরিয়াল ইয়ে দেওয়া আছে, তোমরা দেখেই বুঝো যে এটা আসলে এমসিকিউ ছাড়া থিওরিটিক্যাল কোশ্চেনে এটা আসার মতো কোনো স্লাইডই না, জাস্ট কমন সেন্স ডেভেলপ করার জন্য তোমাদের। সো আমরা নর্মালি পাস্টারাইজ মিল্ক করলাম, যেটা মার্কেট মিল্ক আমাদের। এখন আলট্রা পাস্টারাইজ মিল্ক, আলট্রা পাস্টারাইজ বলতে আলট্রা হাই হিট ট্রিটমেন্ট। তোমরা অবশ্যই পড়ে নিবা কি বলি ফান্ডামেন্টাল ডেইরি সায়েন্স থেকে, যে এই ট্রিটমেন্ট কত প্রকার এবং কোন এই ট্রিটমেন্টে কি কি ধরনের টেম্পারেচার মেইনটেইন করা হয়েছে, রাইট? সো আলট্রা হিট ট্রিটমেন্ট আমি এটা পড়ছি না, এটা খুবই তোমার ইন্ট্রোডাক্টরি কথাবার্তা এখানে বলা হয়েছে, রাইট? সো আলট্রা হিট ট্রিটমেন্ট বলতেছে, আমি আগে বলেছি যে অ্যাসেপটিক প্রসেস অফ মিল্ক, মানে কোনো মাইক্রো অর্গানিজমই থাকবে না, রাইট? Therefore, এখানে মাইক্রোবায়োলজিক্যাল কাউন্ট অলমোস্ট জিরো, এতটুকু। সো সেই রিলেটেড কথাবার্তা বলা হয়েছে, এবং যেহেতু মাইক্রোবায়োলজিক্যাল কাউন্ট অলমোস্ট জিরো, therefore the shelf life can be এখানে 90 days দেওয়া হয়েছে অর মোর, বাট এটা 6 মাস পর্যন্ত 180 days পর্যন্ত থাকবে। সো মাইক্রোফ্লোরা এখানে দেখো যে মাইক্রোবিয়াল কন্ট্রোল strategy of UHT milk are similar to those described in the ultra pasteurization processing, যেটা তোমরা কয় ধরনের পাস্টারাইজেশন পড়েছো মনে আছে?